নমস্কার, আমি অভিজিৎ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশন। ফ্যাক্টরস অফ এডুকেশন এটা একটা খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্টের যে ফার্স্ট সেমিস্টারের ইউনিট 2, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু খুব সহজ। এই বিষয়টা নিয়ে একটু আমার আজকে আলোচনা করার ইচ্ছা হলো। যাই হোক, তো ফ্যাক্টরস অফ এডুকেশন আলোচনা করার আগে আমরা জেনেছি যে শিক্ষা কাকে বলে, এইমস অফ এডুকেশন, হোয়াট ইজ এডুকেশন, ডেফিনেশন অফ এডুকেশন, এগুলো আমরা জেনেছি। যাই হোক, এখন আমরা যে ফ্যাক্টরস অফ এডুকেশন নিয়ে আলোচনা করব সেটা আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা বলা যায় যে মানব দেহ বা হিউম্যান বডি যেমন বিভিন্ন অর্গানের দ্বারা গঠিত হয়, তেমনি যে ফ্যাক্টরস অফ এডুকেশন বলতে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন অর্গান আছে বা শিক্ষারও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। যেমন এগুলো একটু আলাদা ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলোকে অঙ্গ প্রত্যঙ্গ অর্গান আমরা বলতে পারি। যেমন শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, অর্থনীতি, রাজনীতি, সমাজ, রাষ্ট্র, শিক্ষালয়, এগুলোকে সব আমরা ফ্যাক্টরস অফ এডুকেশন হিসেবে বা শিক্ষার উপাদান হিসেবে গণ্য করি। কিন্তু প্রধানত আমরা আজকে শিক্ষার প্রধান যে 4টি উপাদান, যেমন শিক্ষার্থী বা চিলড্রেন, শিক্ষক, পাঠ্যক্রম এবং শিক্ষালয় বা বিদ্যালয় বা এডুকেশনাল ইনস্টিটিউশন, এই 4টি প্রধান ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। যদিও বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টর এর কথা বলেছেন, ফ্যাক্টর বা শিক্ষার উপাদান হিসেবে বিভিন্ন উপাদানের কথা বলেছেন। যেমন কেউ কেউ 3টে উপাদানের কথা বলেছে। 3টি উপাদানের মধ্যে প্রথমে যেটা বলা যায় প্রাকৃতিক উপাদান বা ন্যাচারাল ফ্যাক্টর, সামাজিক উপাদান বা সোশ্যাল ফ্যাক্টর এবং কৃষ্টিমূলক উপাদান বা কালচারাল ফ্যাক্টর। এছাড়াও আবার অনেকে শিক্ষার উপাদানকে 2টো ভাগে ভাগ করেছে, যেমন মানবিক উপাদান বা হিউম্যানিস্টিক ফ্যাক্টর এবং বস্তুগত উপাদান বা ম্যাটেরিয়ালিস্টিক ফ্যাক্টর। এছাড়াও আবার কেউ কেউ এই ফ্যাক্টরগুলোকে সক্রিয় উপাদান বা নিষ্ক্রিয় উপাদান, অ্যাক্টিভ ফ্যাক্টর আর ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর, এই 2টো ফ্যাক্টরে ভাগ করেছেন। যদিও আমাদের শিক্ষার ক্ষেত্রে এবং আমরা যে ফর্মাল এডুকেশনের মধ্যে প্রধানত আমরা 4টি ফ্যাক্টর ব্যবহার করি। সেই 4টি ফ্যাক্টরের মধ্যে প্রথম যে ফ্যাক্টর, ফার্স্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে স্টুডেন্ট বা চিলড্রেন বা চাইল্ড। সেকেন্ড ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে টিচার বা শিক্ষক। থার্ড যেটা আছে, থার্ড ফ্যাক্টর অফ এডুকেশন, কারিকুলাম বা পাঠ্যক্রম। এবং ফোর্থ ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউশন। এই 4টি ফ্যাক্টর আছে। এই 4টি ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো এই 4টি ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাইল্ড বা স্টুডেন্ট বা লার্নার বা শিক্ষার্থী। এই স্টুডেন্ট বা শিক্ষার্থী যদি আমরা বলি, তো মেন ফোর ফ্যাক্টরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্ট বা চিলড্রেন বা শিক্ষার্থী। শিক্ষার প্রধান উপাদান হিসেবে আমরা শিক্ষার্থীকে অভিহিত করতে পারি, কারণ শিক্ষার্থীকে কেন্দ্র করেই অন্যান্য উপাদানগুলো
আবর্তিত হচ্ছে। বা যদি আমরা একটা সার্কেলের সঙ্গে তুলনা করি, তা সার্কেলের যে মেন পয়েন্ট সেখানে আমরা স্টুডেন্টকে বসাতে পারি এবং তার চারপাশ দিয়ে অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে যেমন সমাজ, রাষ্ট্র, শিক্ষক, পাঠ্যক্রম, এগুলো সব সার্কুলেট হচ্ছে এবং তার মেন কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তিনি হচ্ছেন স্টুডেন্ট বা শিক্ষার্থী। এই শিক্ষার্থীকে শিক্ষা দিতে হলে তার চাহিদাকে কেন্দ্র করে, তার যে নিডস, তার যে ইম্পর্টেন্স, তার টেম্পারমেন্ট, তার ইন্টারেস্ট, এগুলোকে কেন্দ্র করে শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি না সেটা করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হবে। আর সেই জন্যই শিক্ষাক্ষেত্রে যে প্রধান ফ্যাক্টর সেটা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে তার শিক্ষার ব্যবস্থা না করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হবে। আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষা। কেন বলা হয়? কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থাই শিশুদের জন্য গঠিত এবং প্রধানত শিশুর চাহিদাকে কেন্দ্র করে গঠিত হয়। সেই জন্যই আমরা দেখতে পাই প্রতিনিয়ত শিশুর চাহিদা পরিবর্তন হয় আর এই চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাও পরিবর্তিত হয়। সেই জন্য যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলতে পারি যে কিছু বছর পূর্বে যদি আমরা 10 থেকে 15 বছর একটু পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে তখন কম্পিউটারের এত প্রচলন ছিল না, কম্পিউটার এত ইউজ হতো না। কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার খুব এসেন্সিয়াল। কেন? কারণ এটা বর্তমানে খুব একটা প্রয়োজনীয় নিডস, ইম্পর্টেন্স বা চাহিদার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা বলতে পারি যে বর্তমান কালে কিছু কিছু উন্নত স্কুল আছে যেখানে শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিশুদের বিশেষ চাহিদা, শিশুরা সব থেকে কি বেশি ভালোবাসে? শিশুরা কার্টুন দেখতে ভালোবাসে। ওই জন্য আমরা বর্তমানে দেখতে পাই যে বিভিন্ন উন্নত স্কুলে কার্টুনকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান শিশুদের সামনে উপস্থাপন করা হয় এবং শিশুরা তার মাধ্যমে শেখে এবং এটা শিশুদের চাহিদাকে কেন্দ্র করেই বা শিশুদের চাহিদাকে লক্ষ্য করেই এই রকম ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে এবং বর্তমানে এর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা দেখতে পাই যে প্রথম যে উপাদান সেটা হচ্ছে চিলড্রেন। তো চিলড্রেন বা স্টুডেন্ট, এই স্টুডেন্ট হচ্ছে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অন্যান্য সমস্ত উপাদান যেমন টিচার, কারিকুলাম, ইনস্টিটিউশন বা আদার্স অন্য সমস্ত উপাদান বা ফ্যাক্টরগুলো যদি প্রেজেন্ট থাকে, বর্তমান থাকে, কিন্তু যদি স্টুডেন্ট না থাকে তাহলে সেই শিক্ষা ব্যবস্থা চলবে না, সেই শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। ওই জন্য আমরা জানি যে শিক্ষার প্রধান মেন 4 ফ্যাক্টর আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান স্টুডেন্ট। তো স্টুডেন্ট যেমন স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী তাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে, সেরকমই শিশুদের ডেভেলপমেন্ট বা চাইল্ড ডেভেলপমেন্টকে কেন্দ্র করে বর্তমান শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই যে চাইল্ড ডেভেলপমেন্ট মূলত দুই ভাবে হয় এবং চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইম্পর্টেন্ট। তার মধ্যে ফার্স্ট হচ্ছে হেরিডিটারি ফ্যাক্টর এবং সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হেরিডিটি ফ্যাক্টর বলতে কি বোঝায়?
যেটা হচ্ছে জিনগত উপাদান বা শিশু বা শিক্ষার্থী জন্মসূত্রে যে উপাদানটা পেয়েছে। তো একটা শিশু বা শিক্ষার্থী যখন জন্মসূত্রে যে উপাদানটা পায় বা যে তার ইন্টারেস্ট, তার টেম্পারামেন্ট, তার এবিলিটি, তার ক্যাপাবিলিটি যেগুলো আছে সেই অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে, যেটাকে আমরা হেরিডিটারি ফ্যাক্টর বলতে পারি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যদিও এই দুটো ফ্যাক্টর নিয়ে অনেক মনোবিদদের বা অনেক শিক্ষাবিদদের মধ্যে মতভেদ আছে। কোনো শিক্ষাবিদ বলেন শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটারি ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট। আবার কোনো শিক্ষাবিদ বলেন যে শিশুর বা শিক্ষার্থীর ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট। তারা তাদের যুক্তি দিয়ে, পরীক্ষা দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন। যারা হেরিডিটারি মতবাদে বিশ্বাসী তারা হেরিডিটারি মতবাদকে বড় করে দেখিয়েছেন, এবং যারা এনভায়রনমেন্টাল বা পরিবেশবাদী, পরিবেশের উপরে যারা বিশ্বাস করে তারা পরিবেশকে বেশি গুরুত্ব দিয়ে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হেরিডিটারি ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরই মোস্ট ইম্পর্টেন্ট। একটা শিশুর ডেভেলপমেন্ট বা বিকাশের ক্ষেত্রে এই দুটো ফ্যাক্টরের সংমিশ্রণেই শিক্ষা ব্যবস্থা করতে হবে। তো এই ফার্স্ট ফ্যাক্টরটা আমরা আলোচনা করতে গিয়ে হেরিডিটারি ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এই দুটো একটু আলোচনা করলাম, কারণ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে চাইল্ড যে ফার্স্ট ফ্যাক্টরের মধ্যে এই দুটো বিষয় রয়েছে, ওই জন্য একটু আলোচনা করতে হলো আমাকে। এছাড়াও আমরা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে যেটা আমরা বলতে পারি শিক্ষক বা টিচার। আমরা জানি যে শিক্ষার মেন 4 ফ্যাক্টর, তার মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি চিলড্রেন বা শিক্ষার্থী বা চাইল্ড হয়, তো সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো শিক্ষক। শিক্ষক কেন ইম্পর্টেন্ট? শিক্ষকের কি ভূমিকা আছে? আমরা জানি যে শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর। কিভাবে শিক্ষার্থীরা এগিয়ে যাবে তার পথ নির্দেশ করেন শিক্ষক। শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু, শিক্ষক হবেন শিক্ষার্থীর দার্শনিক, শিক্ষক হবেন শিক্ষার্থীর পথ প্রদর্শক। ওই জন্য বর্তমান শিক্ষককে আমরা বলতে পারি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা জানি যে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা প্রাচীনকালে দেখেছিলাম, আগে আমরা দেখেছি যে কনসেপ্ট অফ এডুকেশন, যেখানে ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন, সেখানে দেখেছিলাম যে শিক্ষকের ভূমিকা বেশি, তুলনামূলকভাবে শিক্ষার্থীর ভূমিকা কম। শিক্ষক হবেন দাতা এবং শিক্ষার্থী গ্রহীতা, মানে এটা ন্যারো কনসেপ্ট অফ এডুকেশনে আমরা দেখেছি। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যে ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন যেটা আছে, ব্যাপক অর্থে শিক্ষা, সেখানে আমরা দেখেছি যে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি ভূমিকা শিক্ষার্থীর। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষা হলো শিক্ষার্থীর বা মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ, যেটা বর্তমান ব্যাপক অর্থে শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত। এবং আমরা আগে আলোচনা করলাম, অবশ্যই যে মেন 4 ফ্যাক্টর আছে তার মধ্যে শিক্ষার্থী খুব গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু সেকেন্ড
পূর্ণ উপাদান হচ্ছে শিক্ষক। যদিও প্রাচীনকালে শিক্ষককে প্রধান ভূমিকা হিসেবে ধরা হতো, যে শিক্ষক হচ্ছেন জ্ঞান দাতা, জ্ঞানের ভান্ডার, এটা আমরা প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থায় জানতাম, কিন্তু বর্তমানকালের শিক্ষা ব্যবস্থায় সেই ধারণার পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তন বা সেই পরিবর্তনতার ফলস্বরূপ আমরা জানি শিক্ষক শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। শিক্ষক হবেন শিক্ষার্থীর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। শিক্ষক শিক্ষার্থীকে পথ নির্দেশ করেন এবং শিক্ষার্থী কোন দিকে গেলে ভালো হবে সেটা নির্দেশ করে দেবেন এবং তার বিকাশে সাহায্য করবেন। শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্টে সাহায্য করবেন শিক্ষক। এই প্রসঙ্গে আমাদের আরেকটু আলোচনার দরকার আছে যে শিক্ষকের কি গুণাবলী থাকবে এবং শিক্ষকের কি কার্যাবলী হওয়া উচিত। কোয়ালিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ গুড টিচার। একজন ভালো শিক্ষকের কি কোয়ালিটিস থাকবে, তার কি কোয়ালিটিস থাকবে এবং তার রেসপন্সিবিলিটি কি হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি শিক্ষকের কিছু ইনবর্ন কোয়ালিটি থাকতে হবে, আবার কিছু অ্যাকোয়ার্ড কোয়ালিটি বা অর্জিত গুণাবলী আমরা দেখতে পাই। তো শিক্ষকের যে কোয়ালিটিস আছে তার মধ্যে তার কিছু ইনবর্ন কোয়ালিটি আমরা দেখতে পাই বা কিছু কোয়ালিটি থাকা দরকার। সেই কোয়ালিটিগুলো কি কি কোয়ালিটি থাকা দরকার? এর মধ্যে যে ইনবর্ন কোয়ালিটি যেগুলো থাকা দরকার শিক্ষকের, তার মধ্যে আমরা বলতে পারি যে শিক্ষকের সাবজেক্ট নলেজ থাকতে হবে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোয়ালিটি, যেটা না থাকলে শিক্ষক সবসময় যেটা পড়াতে চাইছেন সেটা নাও পারতে পারেন। ওই জন্য শিক্ষককে অবশ্যই তার সাবজেক্ট নলেজ থাকতে হবে। এছাড়াও তার দৈহিক সৌন্দর্যতা থাকতে হবে। এটা যদিও কিছুটা হলেও গৌণ, কিন্তু তবুও শিক্ষকের দৈহিক সৌন্দর্যতা থাকা খুব দরকার। তার ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে। তার কণ্ঠস্বর ভালো না হলে, ভয়েসের মধ্যে যদি ক্লারিটি না থাকে, তাহলে অনেক সময় শিক্ষার্থীদের শুনতে অসুবিধা হয়। তো শুনতে অসুবিধা হলে শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে পারে না। তো বুঝতে না পারলে শিক্ষার্থী যেটা শিখতে চাইছে সেটা ভালো করে তার শেখা হবে না। তো কোয়ালিটিস অফ আ গুড টিচার, এর মধ্যে আমরা যে ইনবর্ন কোয়ালিটি আলোচনা করছিলাম, এর মধ্যে শিক্ষকের সাবজেক্ট নলেজ থাকতে হবে, তার দৈহিক সৌন্দর্যতা থাকতে হবে, তার ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে, শিক্ষক সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং শিক্ষকের ধৈর্য বা সহানুভূতি বা সহনশীলতা থাকতে হবে। তার পেশেন্ট থাকতে হবে। শিক্ষকের যদি পেশেন্ট না থাকে তাহলে শিক্ষক ঠিক মতো শিক্ষা নাও দিতে পারতে পারে। কারণ আমরা জানি যে টিচিং আর চ্যালেঞ্জিং টাস্ক। শিক্ষণ একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমাদের কাছে। এবং কেন চ্যালেঞ্জ? কারণ প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? কারণ সমাজ পরিবর্তনশীল। আমরা জানি শিক্ষা সমাজেরই একটি অংশ। সেই জন্য সমাজ যতই পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে শিক্ষারও পরিবর্তন হবে। আর শিক্ষার যখনই পরিবর্তন হবে তখনই শিক্ষকদের আপডেট হতে হবে এবং শেখার আগ্রহ থাকতে হবে এবং প্রতিনিয়ত
ধৈর্য এবং সৌজন্যতার সঙ্গে শিখতে হবে এবং নতুন নতুন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা থাকতে হবে। এছাড়া আমরা বলতে পারি তীক্ষ্ণ বুদ্ধি। শিক্ষক অবশ্যই ইন্টেলিজেন্ট হবেন। যদি টিচার ইন্টেলিজেন্ট না হন তাহলে তিনি সমস্ত পরিবেশের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সবসময় মোকাবিলা নাও করতে পারতে পারেন। এছাড়াও শিক্ষককে হতে হবে বায়াসনেস। শিক্ষকের মধ্যে যেন পক্ষপাত দুষ্টতা না থাকে। কোনো একজন শিক্ষার্থীর প্রতি যদি তার বায়াসনেস থাকে তাহলে তাকে আমরা ভালো টিচার বলতে পারবো না। এছাড়া শিক্ষকের পার্সোনালিটি ভালো হতে হবে। তার ব্যক্তিত্ব ও পার্সোনালিটি গুড পার্সোনালিটি হওয়া দরকার একজন শিক্ষকের। এটা একজন টিচারের কোয়ালিটির মধ্যে পড়ে। এছাড়া শিক্ষকের কনফিডেন্স থাকতে হবে নিজের প্রতি এবং সাবজেক্টের প্রতি এবং নিজের পড়ানোর ক্ষমতার প্রতি কনফিডেন্স থাকতে হবে। এগুলো আমরা কোয়ালিটিসের মধ্যে বলতে পারি। এছাড়াও টিচারদের আরো অনেক কোয়ালিটি আছে যেগুলো এই সংক্ষিপ্ত সময়ে বা এই সংক্ষিপ্ত লেকচার ক্লাসে আলোচনা করা সম্ভব না। এটা নিয়েই একটা ক্লাস হয়ে যেতে পারে, কোয়ালিটি এবং রেসপন্সিবিলিটি নিয়ে। সেই জন্য আপাতত কিছু কোয়ালিটি আমি বললাম। এইবার আমি কোয়ালিটির যেটা ইনবর্ন কোয়ালিটি সেগুলো সম্পর্কে বললাম। এছাড়া কিছু আছে অ্যাকোয়ার্ড কোয়ালিটি বা অর্জিত গুণাবলী। শিক্ষকের এই অ্যাকোয়ার্ড কোয়ালিটি থাকা খুব দরকার। এর মধ্যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মনোবিদ্যার অনুশীলন বা সাইকোলজির নলেজ। সমস্ত শিক্ষকের সাইকোলজির নলেজ থাকে না, কারণ সাইকোলজি আমরা সবাই পড়ে আসতে পারি না। সেই জন্য সাইকোলজির নলেজ থাকা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য টিচিং প্রফেশনে আসার আগে বেসিক বা ডিএলএড, বিএড, এমএড এগুলো আমাদের পড়তে হয় এবং সেখানে এই সাইকোলজির নলেজটা খুব বেশি পরিমাণে বা যেগুলো মাস্ট দেওয়া দরকার সেগুলো এই সিলেবাসে, এই ট্রেনিং কোর্সে শিক্ষকদের দেওয়ার চেষ্টা করা হয়। ওই জন্য শিক্ষকদের আমরা বলতে পারি যে মনোবিদ্যার অনুশীলন বা সাইকোলজির নলেজ থাকা দরকার। এছাড়া শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড, শিক্ষকরা কোন মেথডে পড়াচ্ছেন সেই মেথড সম্পর্কে শিক্ষকদের অবগত থাকা দরকার। বিভিন্ন ধরনের মেথড আছে, যেমন লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, চার্ট মডেল ইউজ করে অনেকে পড়ান, অনেকে ব্ল্যাকবোর্ড ইউজ করে ব্যবহার করান। কিন্তু কি পদ্ধতিতে পড়াচ্ছেন সে সম্পর্কে শিক্ষককে অবগত থাকতে হবে এবং কোন সময়ে কি পদ্ধতি ইউজ করলে ভালো হয় সে সম্পর্কেও শিক্ষককে অবগত থাকতে হবে। সবসময় আমরা একই রকম পদ্ধতিতে পড়ালে শিক্ষার্থী বেনিফিটেড নাও হতে পারে, বা কোনো একটা পদ্ধতিতে বা মেথডে শিক্ষার্থীরা যখন ইন্টারেস্টেড হচ্ছে না তখন তাদের অন্যরকম আরেকরকম মেথড ইউজ করে পড়াতে হবে, যেটা সম্পর্কে শিক্ষককে খুব বেশি পরিমাণে অবগত থাকা দরকার। এছাড়া শিক্ষামূলক প্রদীপন ব্যবহার বা চার্ট মডেল, ব্ল্যাকবোর্ড এগুলো ইউজ করার ক্ষমতা শিক্ষকের থাকতে হবে। এছাড়া বিদ্যালয় পরিচালনা বা স্কুল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষমতাও বা মানসিকতা শিক্ষকের থাকতে হবে। যখন যে পরিস্থিতিতে যে কাজ করা দরকার সেই কাজটা করার জন্য তৈরি থাকতে হবে। এছাড়াও জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থাকতে হবে শিক্ষকের। এছাড়াও আমরা জানি যে সহপাঠক্রমিক কার্যাবলী বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো যাতে শিক্ষক ঠিকমতো পরিচালনা করতে পারে তার জন্য তার কোয়ালিটি থাকতে হবে। এছাড়া আমরা জানি যে নির্দেশ দান বা গাইডেন্স, এই নির্দেশ দান বা গাইডেন্স কখন কি পরিস্থিতিতে শিক্ষার্থীদের কি গাইডেন্স দেওয়া দরকার সে সম্পর্কেও শিক্ষককে অবগত থাকতে হবে। তো এই ধরনের কিছু কোয়ালিটিস, কিছু ইনবর্ন কোয়ালিটি এবং কিছু অ্যাকোয়ার্ড কোয়ালিটি শিক্ষকের থাকা দরকার। এই কোয়ালিটির সঙ্গে সঙ্গে টিচারের কিছু রেসপন্সিবিলিটিও থাকা দরকার পড়ানোর ক্ষেত্রে।
রেসপন্সিবিলিটির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ লাইফ অফ টিচার বা সঠিক জীবনাদর্শযুক্ত শিক্ষক। আমরা জানি যে শিক্ষকের জীবনাদর্শ ভালো, শিক্ষার্থীরা সেই শিক্ষকের জীবনাদর্শ বা শিক্ষকের লাইফস্টাইল সেগুলো স্টুডেন্টরা অনেক সময় ফলো করে। তো শিক্ষকের সেই লাইফস্টাইল বা তার জীবনাদর্শ ভালো হওয়া উচিত। এছাড়া আমরা বলতে পারি সর্বাঙ্গীন বিকাশ সাধন বা অলরাউন্ড ডেভেলপমেন্ট। শিক্ষকের লক্ষ্য হবে শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্ট করাতে সাহায্য করা, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করা। এগুলো শিক্ষকের কার্যাবলীর মধ্যে পড়ে। এছাড়া বিষয়বস্তু নির্বাচন, কখন কি বিষয়বস্তু শিক্ষার্থীদের পড়ালে ভালো হবে সেই বিষয় সম্পর্কেও শিক্ষককে অবগত থাকতে হবে, না হলে টিচিং প্রক্রিয়াটা এফেক্টিভ নাও হতে পারে। এছাড়াও পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন, যে স্টুডেন্ট আছে তার ফ্যামিলির সঙ্গে একটা রিলেশন স্টাবলিশ করতে হবে টিচারকে, না হলে স্টুডেন্টের প্যারেন্টসদের সঙ্গে বা তার ফ্যামিলির সঙ্গে যদি ইন্টারাকশন টিচার না করতে পারে তাহলে শিক্ষকের সম্পর্কে যে বিভিন্ন শিক্ষার্থীদের সম্পর্কে যে বিভিন্ন অভাব অভিযোগ আছে সেগুলো সবসময় ব্যক্ত করতে পারবে না। আর শিক্ষক সমস্ত সমস্যার সমাধান শিক্ষকের পক্ষে করা সম্ভব না, কারণ শিক্ষক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়ান বা স্কুলে অবজার্ভ করেন কোনো একটা স্টুডেন্টকে, বাকিটা সময় স্টুডেন্ট সময় কাটান তার ফ্যামিলির সঙ্গে বা পরিবারের সঙ্গে। ওই জন্য ফ্যামিলি বা পরিবারের যে মেম্বার আছে তাদেরকে অবগত করতে হবে শিক্ষার্থীদের জীবন যাতে আরো উন্নতি হয়। এবং যে রেসপন্সিবিলিটিগুলো আমরা আলোচনা করছিলাম বা ডিউটিস অফ আ গুড টিচার, একজন ভালো টিচারের কি ডিউটিস হওয়া উচিত, সেগুলো আমরা অনেক কটা অলরেডি আলোচনা করেছি। এবং এখন যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন বা যে শিক্ষার্থীর ফ্যামিলি মেম্বার আছে তার সঙ্গে শিক্ষকদের একটা ভালো সম্পর্ক স্থাপন করতে হবে, একটা ভালো রিলেশন স্টাবলিশমেন্ট করতে হবে। না, এই ভালো সম্পর্ক স্থাপন করতে পারলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে কি করছে, তাদের পারফরমেন্স, তাদের গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, এগুলো শিক্ষার্থীদেরকে ভালো করে জানাতে পারবেন না। ওই জন্য শিক্ষককে অবশ্যই তার ফ্যামিলি মেম্বার যারা আছে শিক্ষার্থীদের তাদের সঙ্গে অবশ্যই সম্পর্ক স্থাপন করতে হবে। এছাড়া শিক্ষকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডিউটিস বা রেসপন্সিবিলিটিস আছে, সেটা হলো নির্দেশনা দান বা গাইডেন্স। শিক্ষক অবশ্যই শিক্ষার্থীকে গাইডেন্স দেবেন, কোন সাবজেক্ট নিয়ে পড়লে কেমন হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে খারাপ হবে না ভালো হবে, ইন্টারেস্ট, এবিলিটি, ক্যাপাবিলিটি অনুযায়ী কি সাবজেক্ট নিলে ভালো হবে সেটা অবশ্যই শিক্ষক অনেক ভালো জানেন। কারণ শিক্ষক ক্লাসে যখন পড়ান তখন শিক্ষার্থীদেরকে অবজার্ভ করেন এবং শিক্ষার্থীদের অনেক ক্যাপাবিলিটি, এবিলিটি সম্পর্কে শিক্ষক অবগত থাকেন। তো সেই অনুযায়ী শিক্ষার্থীদের পারদর্শিতা এবং তাদের ইন্টারেস্ট বা এবিলিটি, ক্যাপাবিলিটি অনুযায়ী কি নিয়ে পড়লে বা কি করলে ভালো হবে তার পথ নির্দেশ শিক্ষক দিতে পারেন। ওই জন্য শিক্ষকের একটা ডিউটিস যে শিক্ষার্থীদের নির্দেশনা দান করা বা তার গাইডেন্স বা গাইড করা। এছাড়া শিক্ষা উপকরণ ব্যবহার, শিক্ষক যখন পড়াবেন তখন অবশ্যই শিক্ষক বিভিন্ন ধরনের টিচিং এইডস যেমন প্রজেক্টর, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড, এ ধরনের বিভিন্ন ধরনের মডেল শিক্ষক ইউজ করবেন। যত বেশি ধরনের টিচিং এইডস টিচার ইউজ করবেন তত ভালো শিক্ষার্থীরা বুঝতে পারবেন। ওই জন্য শিক্ষক অবশ্যই যে বিষয়টা পড়াবেন সেই সাবজেক্ট রিলেটেড
বিভিন্ন টিচিং এইডস ইউজ করে পড়াবেন। এছাড়া শিক্ষক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বা কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো সম্পর্কেও শিক্ষার্থীদের ইন্টারেস্টেড বা আগ্রহী করে তুলবেন। কারণ আমরা জানি পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পারদর্শী হয় এবং সেই বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের যে পারদর্শিতা যেগুলো রয়েছে সেগুলো তার ভিতর থেকে যদি বের করে আনা হয় তাহলে শিক্ষার্থী পরবর্তীকালে অনেক সাফল্য পেতে পারে। একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে হয়তো কোনো একজন শিক্ষার্থী পড়াশোনাতে খুব বেশি ভালো না হলেও খেলাধুলাতে খুব ভালো, সে হয়তো খুব ভালো দৌড়ায়, তা শিক্ষক যদি তাকে সেই দৌড়ানোর বিষয়ে মোটিভেট করে এবং পরবর্তীকালে সেই শিক্ষার্থী ভালো একজন অ্যাথলেটিক্স বা দৌড় প্রতিযোগী হতে পারেন এবং পরবর্তীকালে সে দেশ এবং আমাদের জাতির ক্ষেত্রে একজন সম্পদে পরিণত হতে পারে। তাই শুধু পড়াশোনাই একমাত্র বিষয় নয়, পড়াশোনার সঙ্গে শিক্ষার্থীদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস বা বিভিন্ন বিষয় সম্পর্কে যে আগ্রহ আছে সেই বিষয়গুলো সম্পর্কেও শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে এবং সেই দায়িত্ব শিক্ষকদের। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মোটিভেট করবেন, কারণ শিক্ষার্থীরা সব থেকে বেশি যদি মানেন তো অবশ্যই শিক্ষকদের বেশি মান্যতা দেন, সবার থেকে উপরে বেশি মান্যতা দেন ম্যাক্সিমাম শিক্ষার্থী তার শিক্ষকদের। ওই জন্য শিক্ষক অবশ্যই বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের মোটিভেট করে তুলবেন যাতে শিক্ষার্থীরা পরবর্তীকালে তাদের জীবনে এগিয়ে যেতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টা সম্পর্কে আগ্রহী আছে সেই বিষয়টার প্রতি আরো তাদের বেশি ইন্টারেস্ট গড়ে তুলতে সাহায্য করবেন শিক্ষক। এছাড়াও শিক্ষকদের বিভিন্ন বিষয় সম্পর্কে কনফিডেন্ট করে তুলবেন বা বিভিন্ন বিষয়ে আগ্রহী করে তুলবেন, এটাও শিক্ষকের ডিউটিস বা রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। এছাড়াও আমরা জানি যে স্বামী বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য সম্পর্কে যেটা বলেছিলেন যে শিক্ষার্থীর অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির জাগরণ ঘটাতে হবে, সেই শক্তির জাগরণ ঘটাবেন শিক্ষক। এটা শিক্ষকের অন্যতম ডিউটিস বা রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। তো এতক্ষণ আমরা যে দুটো ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে টিচার আর একটা স্টুডেন্ট। ফার্স্ট আমরা স্টুডেন্ট বা চাইল্ড বা শিক্ষার্থী নিয়ে আমরা আলোচনা করেছি, সেকেন্ড ফ্যাক্টর টিচার নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারিকুলাম। কারিকুলাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ফ্যাক্টরস অফ এডুকেশন। যে শিক্ষার প্রধান চারটি উপাদান আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কারিকুলাম। কারিকুলাম এটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু রেস কোর্স বা দৌড়ানোর পথ বা লক্ষ্যে পৌঁছানোর পথ। শিক্ষার্থীদের একটা লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর অন্যতম একটা মাধ্যম হচ্ছে কারিকুলাম। এছাড়াও কারিকুলামকে আমরা একটা ব্রিজের সঙ্গে কম্পেয়ার করতে পারি। একটা ব্রিজ কি করে, এপার থেকে ওপার কানেক্ট করে, তেমনি কারিকুলাম শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটা সংযোগ বা ব্রিজ হিসেবে প্রতিপন্ন হয়, সেটা আমরা বলতে পারি। তো কারিকুলাম যে ফ্যাক্টরস অফ এডুকেশনের মধ্যে কারিকুলাম একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার কারিকুলামও ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে আমরা আলোচনা করতে পারি। ন্যারোয়ার কনসেপ্ট অফ কারিকুলাম, ব্রডার কনসেপ্ট অফ কারিকুলাম। ন্যারোয়ার কনসেপ্ট অফ কারিকুলাম মানে যে শ্রেণীকক্ষের মধ্যে যে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা হয়
সেটাকে আমরা সংকীর্ণ অর্থে পাঠ্যক্রম বলতে পারি। কিন্তু ব্যাপক অর্থে পাঠ্যক্রম বলতে বর্তমানে কারিকুলামের যে কনসেপ্ট সেটাকেই আমরা ব্যাপক অর্থে পাঠ্যক্রম বলতে পারি। পাঠ্যক্রম বলতে কি বোঝায়? কোঠারি কমিশন বলেছেন 1964 to 66 কোঠারি কমিশন বলেছেন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে ক্লাসরুমের ভিতরে এবং ক্লাসরুমের বাইরে যে সমস্ত অ্যাক্টিভিটিস, যেমন ক্লাসরুমে পড়াশোনা ছাড়াও ক্লাসরুমের বাইরে যে এনসিসি, এনএসএস, যে বিভিন্ন ধরনের ক্লাব, সেমিনার, সিম্পোজিয়াম, স্পোর্টস, যে সমস্ত অ্যাক্টিভিটিস পরিচালিত হয় সমস্তগুলোকেই আমরা কারিকুলামের অন্তর্ভুক্ত করতে পারি। তো ফ্যাক্টরস অফ এডুকেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কারিকুলাম। তো কারিকুলামের একটা পার্ট হচ্ছে কো কারিকুলাম বা সহপাঠক্রমিক কার্যক্রম। সুতরাং আমরা বলতে পারি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ দ্য পার্ট অফ কারিকুলাম। তাহলে পাঠ্যক্রম বলতে কি বলছি? পাঠ্যক্রম বলতে আমরা যে শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে যে জ্ঞান সেটা না, তার সঙ্গে সঙ্গে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে যা কিছু অ্যাক্টিভিটিস পরিচালিত হচ্ছে সমস্তগুলোকে একসঙ্গে আমরা কারিকুলাম বলতে পারি। এবং পড়াশোনা ছাড়াও অন্য যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোকে সহপাঠক্রমিক কার্যক্রম বলা হয় বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সুতরাং আমরা বলতে পারি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ দ্য পার্ট অফ দ্য কারিকুলাম। তো শিক্ষার ক্ষেত্রে যে প্রধান চারটি উপাদানের মধ্যে পাঠ্যক্রম একটা অন্যতম গুরুত্ব উপাদান। আমরা এবার একেবারে শেষ উপাদানটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। শিক্ষার যে প্রধান চারটি উপাদান আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউশন। আমরা জানি এই যে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম সবই থাকলো, যদি এডুকেশনাল ইনস্টিটিউশন না থাকে তাহলে এই পুরো প্রক্রিয়াটা চলাটা খুবই কঠিন। ওই জন্য শিক্ষাক্ষেত্রে শিক্ষার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউশন, যার মধ্যে থেকে শিক্ষার্থীরা বিভিন্নভাবে পড়াশোনা করে এবং সারা দিন অতিবাহিত করে এবং নানা ধরনের পাঠ্যক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলী অতিবাহিত হয় একটা স্কুলের মধ্যে। সুতরাং আমরা বলতে পারি যে স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউশন একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই এডুকেশনাল ইনস্টিটিউশনকে আমরা আলোচনা করতে গিয়ে আরো তিনটে বিষয় আমাদের আলোচনা করা দরকার। সেটা হচ্ছে ফর্মাল, ইনফর্মাল আর নন ফর্মাল। সাধারণত আমরা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে শিক্ষা আমরা রেগুলার বেসিসে অর্জন করি সেগুলোকে ফর্মাল ইনস্টিটিউশন বলা হয়। মানে যেখানে আমরা যেখানে থেকে আমরা রেগুলার বেসিসে যে পড়াশোনাটা করতে পারি সেগুলোকে নিয়ন্ত্রিত শিক্ষা বা ফর্মাল এডুকেশন বলা হয়। এবং এই নিয়ন্ত্রিত শিক্ষা বা ফর্মাল এডুকেশন যে প্রতিষ্ঠানে হয় তাকে বলা হয় ফর্মাল ইনস্টিটিউশন। তাহলে ফর্মাল ইনস্টিটিউশনের এক্সাম্পল কি হলো? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়াও অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউশন আছে যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করি। তো এই যে অন্যরকম যে ইনস্টিটিউশন আছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ উপাদান আছে। এই ফর্মাল ইনস্টিটিউশনের থেকে একটু আলাদা একটা আছে ইনফর্মাল ইনস্টিটিউশন, আর ঠিক তার অপোজিট হচ্ছে নন ফর্মাল ইনস্টিটিউশন। বা এটাও আমরা বলতে পারি যে ফর্মাল ইনস্টিটিউশন বা ফর্মাল এডুকেশনের একেবারে অপোজিট হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল মানে আমরা ইনফর্মাল ইনস্টিটিউশনের উদাহরণ এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি, বিভিন্ন রিলিজিয়াস অর্গানাইজেশন, মাস মিডিয়া, এগুলোকে সব আমরা ইনফর্মাল ইনস্টিটিউশন হিসেবে প্রতিপন্ন করতে পারি। কারণ এই সমস্ত ইনস্টিটিউশন থেকে আমরা ইনফর্মাল এডুকেশন পাই। তো এগুলোকে ইনফর্মাল ইনস্টিটিউশন বলতে পারি, যেখানে সবসময় নির্দিষ্ট কোনো
বা রেগুলেশন নেই, যেখানে কোনো টাইম টেবিল নেই, যেখানে শিক্ষার প্রধান যে 4টি ফ্যাক্টর বা উপাদান, শিক্ষার সবকটা ফ্যাক্টর সবসময় বর্তমান নাও থাকতে পারে, সেটা হচ্ছে ইনফর্মাল ইনস্টিটিউশন। তাহলে ইনফর্মাল ইনস্টিটিউশনের এক্সাম্পল কি? ফ্যামিলি, স্কুল, ফ্যামিলি, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন মাস মিডিয়া, সেখান থেকেও আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি। ওই জন্য ওগুলো আমাদের ইনফর্মাল এজেন্সি হিসেবে কাজ করে বা ইনফর্মাল ইনস্টিটিউশন হিসেবে কাজ করে। আর এক ধরনের ইনস্টিটিউশন আছে যাকে বলা হয় নন ফর্মাল। নন ফর্মালটা ইনফর্মাল আর ফর্মাল এডুকেশনের মাঝখানে অবস্থান করে, মানে ইনফর্মাল আর ফর্মালের মিডল পজিশনে থাকে নন ফর্মাল। নন ফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশনের মতো অত রিজিড না, আবার ইনফর্মাল এডুকেশনের মতো অতটা ফ্লেক্সিবল না। এই নন ফর্মাল এডুকেশন কখন আমরা অর্জন করি? চাকরিরতা চাকরি না ছেড়ে পড়াশোনা করতে পারে এই নন ফর্মাল এডুকেশন সিস্টেমে। আবার কেউ কোনো কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিলে সে পড়াশোনা করতে পারে এই নন ফর্মাল এডুকেশন। উদাহরণ, এক্সাম্পল, নেতাজি ওপেন ইউনিভার্সিটি, ইগনু, এগুলো হচ্ছে রবীন্দ্র ভারতী ওপেন ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে এই নন ফর্মাল এডুকেশনের এক্সাম্পল, যেখানে ফর্মাল এডুকেশনের মতো অতটা সমস্ত কিছু নিয়ম কানুন অতটা রিজিড না, আবার ইনফর্মাল এডুকেশনের মতো অতটা ফ্লেক্সিবিলিটিও না। নন ফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশনের মধ্যে মতো অনেক কিছু উপাদান থাকে, যেমন এখানেও স্টুডেন্ট থাকে, এখানেও টিচার থাকে, এখানেও কারিকুলাম থাকে, এখানেও এডুকেশনাল ইনস্টিটিউশন থাকে, কিন্তু এখানে ফর্মাল এডুকেশনের থেকে ফ্লেক্সিবিলিটি অনেকটা বেশি আছে। কেমন? যেমন আমরা ফর্মাল এডুকেশন সিস্টেমে এখানে একটা এজ লিমিট থাকে, একটা এজ লিমিট পরে আমরা ফর্মাল এডুকেশন নিতে পারি না। কিন্তু নন ফর্মাল এডুকেশনে যে কোনো এজে আমরা যে কোনো কোর্স করতে পারি। এটা হচ্ছে ফর্মাল এডুকেশনের সঙ্গে নন ফর্মাল এডুকেশনের ডিফারেন্স। আবার নন ফর্মাল এডুকেশনে যে কোনো কারণে চাকরি ছেড়ে দিয়েছে, কোনো কারণে পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে মাঝপথে সে চাকরি পেয়ে গেছে, কিন্তু সে পড়াশোনা করতে চায়, কিন্তু ফর্মাল এডুকেশন তো রেগুলার বেসিসে, সেখানে প্রতিদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করতে হবে। তাহলে সে কি করবে? তাকে তো চাকরি পেয়েছে, জবও করতে হবে। তাহলে সে চাকরি করতে করতে তার অফ সময়ে এই নন ফর্মাল এডুকেশনে সে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে পারে। তো এই ধরনের আমরা কিছু এডুকেশনাল ইনস্টিটিউশন আমরা দেখতে পাই। তো এই হচ্ছে মেন 4 ফ্যাক্টর অফ এডুকেশন। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আমরা আলোচনা করলাম যে ফ্যাক্টরস অফ এডুকেশন, এখানে বিভিন্ন ফ্যাক্টরস আছে, তার মধ্যে মেন 4 ফ্যাক্টর, একটা হচ্ছে স্টুডেন্ট বা চাইল্ড বা শিক্ষার্থী, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে টিচার বা শিক্ষক, থার্ড ফ্যাক্টর হচ্ছে কারিকুলাম, এবং ফোর্থ ফ্যাক্টর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন বা স্কুল, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।